আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিভা। আওয়ামী লীগ সরকারের মেয়াদে হওয়া আইন বাতিল করে এবার 10 বছর পর স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে দলীয় প্রতীক ছাড়া। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত গণতন্ত্র চর্চা ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অত্যন্ত ইতিবাচক। এবারের ভোট সরকারি প্রভাবমুক্ত রাখা, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আছে। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময় বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হয় স্বতন্ত্র প্রতীকে, কিন্তু 2015 সালে আওয়ামী লীগ সরকার আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে শুরু করে। 2016 সালে ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়। নজিরবিহীন সহিংসতা হয় 2022 সালের 6 ধাপের ভোটে, সেখানে মারা যায় 95 জন। গত বছর অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ জারি এবং বিএনপি সরকার দায়িত্ব নিয়ে নতুন আইন পাশ করে। এর ফলে দলীয় প্রতীকের পরিবর্তে এবার স্বতন্ত্র প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, স্বতন্ত্র প্রতীকে নির্বাচন হলে স্থানীয় সরকার ব্যবস্থা আরও কার্যকর, জবাবদিহিতামূলক হবে। সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিরা ভোটের সুযোগ পাবে। দলীয় প্রতীকের নির্বাচন করা যাবে না, এই আইন পাশ করার পরপরই আমাদের কিছু কিছু দল এর মধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিছু দল তারা একক প্রার্থীর কথা চিন্তা করছে। তাহলে দলীয় প্রতীক ব্যবহারের সমস্যাটা কোথায়? যারা সমাজে তাদের গ্রহণযোগ্যতা আছে, তারা অনেকভাবে সমাজে অবদান রাখছেন, তারা যাতে নির্বাচিত হয়ে আসতে পারে, তারা যাতে নির্বাচন করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই যে দল ক্ষমতা থাকে তারা স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে নানাভাবে। আপনি যদিও পার্টির প্রতীক ব্যবহার করতে পারবে না, কিন্তু পিছনে কিন্তু দল থাকে। এটা ইলেকশন নেচার। বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি সরকারের অধীনে প্রথম নির্বাচন, তাই এটি নিরপেক্ষতা প্রমাণের জন্য বড় পরীক্ষা। বিভিন্ন দলের পরোক্ষ সমঝোতার ভোট যাতে না হয় সেদিকেও নজর রাখতে হবে। 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হয়েছে, ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ নির্বাচন। কাজে এই যে ধারাটা, এটা বোধহয় ধরে রাখাটা প্রত্যেকের দায়িত্ব, সরকারের দায়িত্ব, দলগুলোর দায়িত্ব এবং অন্য যারা এটার স্টেক হোল্ডার আছে তাদের প্রত্যেকের দায়িত্ব। সরকারের কোন প্রভাব আছে কিনা সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো ইলেকশন কমিশনকে ওই জায়গাটাই মাথায় রাখতে হবে। দলবাজিতে আমরা যেন ব্যাপকভাবে লিপ্ত না হই। দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হবে, তখন ক্ষমতাসীন দল অবশ্যই তাদের স্বার্থ থাকবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন পক্ষপাতদুষ্ট কিংবা নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশগুলোকে গুরুত্ব দিয়ে আগামী ভোট করতে ইসি ও সরকারকে পরামর্শ দিলেন এই দুই বিশেষজ্ঞ। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। গাজীপুর মহানগরে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম। অলিগলি থেকে প্রধান সড়ক সবখানে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এসব বাহন। অনিয়ন্ত্রিত গতি, যত্রতত্র পার্কিং আর ইচ্ছেমতো ইউটার্নে বাড়ছে দুর্ঘটনা, দীর্ঘ হচ্ছে যানজট। এতে অতিষ্ঠ নগরবাসী, ভোগান্তিতে বড় পরিবহন চালকরাও। গাজীপুর থেকে আজহারুল হকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। গাজীপুর মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক চলাচল নিষিদ্ধ হলেও বাস্তব চিত্র ঠিক তার উল্টো। নিয়ম নীতি তোয়াক্কা না করে নগরীর অলিগলি থেকে প্রধান সব সড়কে বেড়েই চলেছে অনুমোদনহীন এসব বাহন। সরকারি হিসেব না থাকলেও একাধিক অটোরিকশা মালিকের সঙ্গে আলাপে উঠে আসে গাজীপুর শহরে 3 লাখের বেশি অবৈধ অটোরিকশা রয়েছে। নগরবাসীর অভিযোগ, পুলিশ প্রশাসনের কিছু অসাধু সদস্যকে ম্যানেজ করেই দাপিয়ে বেড়াচ্ছে এসব বাহন। যত্রতত্র যাত্রী ওঠানামা আর অতিরিক্ত গতিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। আবার রাত নামলেই অটোরিকশা রেখে এসব চালকদের অনেকেই জড়াচ্ছেন অপরাধমূলক কর্মকাণ্ডে। আমি গাড়ি ঘুরাইলেও ডানে বামে সিঙ্গেল চলি, এই ব্রেক করে চলি, এমনিতে যেভাবে চলে এইভাবে চালাই। অটোর কারণে ঠিক মতো রাস্তাঘাটে গাড়ি চলতে পারে না, তাদের কোনো লাইসেন্স নাই, তাদের কোনো নিয়ম বাইরে নেই সরকার। এই কারণে যত্রতত্র হাইওয়ে পর্যন্ত অটো উঠে যাচ্ছে। ম্যাজিস্ট্রেটের গাড়িও বুঝে না, জজের গাড়িও বুঝে না, এসপির গাড়িও বুঝে না, ডিসির গাড়িও বুঝে না, তার সাথে নিয়েও বাজায় দিতেছে, লাগাই দিতেছে। জনভোগান্তি কমাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে অটোরিকশা নিয়ন্ত্রণের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। পুলিশ প্রশাসনের সাথে এবং হাইওয়ে পুলিশের সাথে আমরা সমন্বয় করে আমরা একটা পরিকল্পনা করেছি, যে পরিকল্পনাটা বাস্তবায়ন করতে গেলে আমাদের একটু সময় লাগবে। এই অবৈধ অটো রিক্সাকে একদিনে চাইলে আমরা উচ্ছেদ করতে পারতেছি না। দ্রুত 3 চাকার এ যানবাহন বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরাবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা নগরবাসীর।
সুলাইমান কবির, RTV। পটুয়াখালীর গলাচিপার রামনাবাদ নদীর উপর সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ। সেতু না থাকায় উপজেলার গজালিয়া ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ইছাদি খেয়াঘাট। সন্ধ্যা নামলে খেয়া পারাপার বন্ধ হওয়ায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে সমগ্র ইউনিয়ন। এতে জরুরি প্রয়োজন কিংবা কেউ অসুস্থ হলে চরম ভোগান্তিতে পড়েন স্বজনরা। পটুয়াখালী রাঙাবালি থেকে আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। পটুয়াখালীর গলাচিপার গজালিয়া ইউনিয়নের রামনাবাদ নদীতে নির্মিত ইছাদি খেয়াঘাট। সেতু না থাকায় এ ঘাট দিয়েই নদী পারাপারে বাধ্য হন ইউনিয়নের ইছাদি, হরিদেবপুর, আদানি সহ কয়েকটি গ্রামের হাজারো মানুষ। এতে প্রতিনিয়ত সময় ও অর্থ নষ্টের পাশাপাশি ভোগান্তির শিকার হন ইউনিয়নবাসী। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা চলাচল করলেও সন্ধ্যা নামতেই বন্ধ হয়ে যায় খেয়া পারাপার। এতে কেউ অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। আবার সময় মতো ফসল বাজারজাত করতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন অনেক কৃষক। কলেজের থেকে আমাদের খেয়া পাড়ি যেতে হয়, তবে অনেক অসুস্থ রোগীদেরও খেয়া পাড়ি নিতে হয়। এটা অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আমাদের। ডেলিভারি সমস্যা হলে মেয়ে ছেলে নিয়ে যাইতে সমস্যা, রাত্র 8টার পরে গাড়ি থাকে না। আমাদের দাবি এখানে জন্য তাড়াতাড়ি ব্রিজ হোক, ব্রিজের জরুরি প্রয়োজন আমাদের এখানে। সেতুটি নির্মিত হলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন সহ কৃষি পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এখানে যদি এই ব্রিজটা নির্মিত হয়, এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য জেলা শহরে যাওয়া, রোগী, বিশেষ করে কৃষি পণ্য যাতায়াতের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি। এলাকাবাসীর দাবি পূরণে সেতু নির্মাণ কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে স্থানীয় এলজিইডি বিভাগ। অলরেডি আমাদের এলজিডি থেকে একটা প্রস্তাব এসেছে যে এইখানে ব্রিজটা করা যায় কিনা। আমরা ইনিশিয়ালি সব কিছু ম্যাপ করে এবং ওইখান থেকে কি জমি অধিগ্রহণ লাগবে কিনা বা কিভাবে করা যায় এটা একটা প্রস্তাব পাঠিয়েছি। শুধু আশ্বাস নয়, দ্রুত সেতুটি নির্মাণ করে জনভোগান্তি নিরসন করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। দীর্ঘ 21 বছর পর 17 জুন মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ সহ সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ ঘিরে মাঠ প্রস্তুত এবং মঞ্চ নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহ দলীয় নেতাকর্মীরা রাত দিন কাজ করে যাচ্ছেন। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের রিপোর্ট, জানাচ্ছেন আবরার মাহি। সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট নেমে সড়ক পথে দুপুর 1টায় প্রথমে শ্রীমঙ্গল এবং পরে 2:30টায় মৌলভীবাজার সদরে যাবেন। সেখানে নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের পর সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাত্র 4 মাসের মাথায় প্রধানমন্ত্রী হিসেবে তার আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। আমরা সবাই অপেক্ষমান, আমরা প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা ফ্যামিলি কার্ড হাত দিদি আমরা সুন্দরভাবে চলবো। ফ্যামিলি কার্ড যেটা, এটা যেন যে দিন আনে দিন খায় তার মাঝে যেন পৌঁছে যায়, এই দিকে যেন উনি দৃষ্টি রাখেন। এলাকার জন্য বিভিন্ন উন্নয়নের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন 2 উপজেলার নির্বাচিত সংসদ সদস্য। মৌলভীবাজার জেলার আমরা 3টা জিনিস দাবি করেছিলাম: আমাদের মেডিকেল কলেজ, আমাদের শমশেরনগর এয়ারপোর্ট আর আমাদের কলেজটাকে ইউনিভার্সিটির রূপান্তর করে। এগুলো 3টা মেজর জিনিস। 155 জনের লিস্ট আপাতত ফাইনাল হয়েছে। পর্যায়ক্রমে এই বিষয়গুলা পুরা শ্রীমঙ্গল কমলগঞ্জের সবাই এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো মাঠের প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বলে জানান এ কর্মকর্তা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যটন শহর শ্রীমঙ্গলে একটি সুন্দর সময় উপভোগ করবেন, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারের গোয়েন্দা তথ্য অনুযায়ী কোনো রকম থ্রেট পরিলক্ষিত হয়নি এখন পর্যন্ত। মৌলভীবাজারে আমরা বিশেষ অভিযান পরিচালনা করতেছি। সরকার প্রধানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সবার মাঝে বিরাজ করছে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস। আবরার মাহি, RTV।
দুর্নীতির অভিযোগে সাময়িক বহিষ্কৃত নরসিংদীর সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়াকে পুনর্বহালের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার পরিবেশ। আন্দোলনে নেমেছেন ছাত্র, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা। তাদের অভিযোগ, অনিয়ম, দুর্নীতি সহ নানা অপরাধ প্রমাণিত হওয়া সত্ত্বেও প্রভাব খাটিয়ে শপথে বহাল রয়েছেন অধ্যক্ষ। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বহিষ্কৃত অধ্যক্ষকে পুনর্বহালের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিবেশ। 2005 সালে প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ হিসেবে যোগ দেন নূর সাখাওয়াত হোসেন মিয়া। শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, যোগদানের পর থেকে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার, শিক্ষক হয়রানি, অর্থ লোপাট সহ নানা অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে অপরাধের সত্যতা মেলায় 2025 সালে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তবে রহস্যজনকভাবে 2026 সালের ফেব্রুয়ারিতে অধ্যক্ষ পদে পুনর্বহাল করা হয় সাখাওয়াত হোসেনকে। এরপরই অবাঞ্ছিত ঘোষণা করে তাকে অপসারণের দাবি তোলেন এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষক, শিক্ষার্থীরা। কোনোভাবেই দুর্নীতির অভিযোগে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দেখতে চান না বলে জানান তারা। এখন কোনো দুর্নীতি নাই যে সে করে না, অর্থ আত্মসাৎ সহ নারী কেলেঙ্কারি সহ সমস্ত কেলেঙ্কারিতে সে জড়িত। উনি বারবারই জোরপূর্বকভাবে আসতে চাইছে, এলাকাবাসী বাধা দিছে। উনি অর্থ কেলেঙ্কারি করছে, আওয়ামী লীগের দোসর হয়ে উনি যেই সব কৃত্রিকর্ম করছে, এগুলা ধরেন যে আদিয়াবাদ স্কুলে আদিয়াবাদবাসীর জন্য বিশাল একটা লজ্জার বিষয়। আইনানুগভাবে ওনার বিচার হওয়াটা অতি জরুরি, কিন্তু প্রশাসন ওনার বিচার করতে চায় না। আমি চাই যে সরকার এটা নিয়ে তদন্ত করুক, যে আসলে প্রিন্সিপাল কি এখানে থাকবে নাকি না থাকবে, আসলে কি উনি যোগ্য, তিনি যোগ্য না। দুর্নীতি প্রিন্সিপাল আর আমরা এলাকা দেখতে চাই না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত অধ্যক্ষ। জনরোষের ফলে দাপ্তরিক কাজে কলেজে ফিরতে পারছেন না তিনি। পুনর্বহাল আদেশ বাতিল এবং অভিযোগ পুনর্তদন্ত করে তার শাস্তির দাবি করেছে আন্দোলনকারীরা। এদিকে এই টানাপোড়েনে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম। আব্দুল হামিদ, RTV। কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনা এলাকায় মাছ ধরতে গিয়ে 7 বাংলাদেশি জেলেকে 2টি ইঞ্জিন চালিত মাছ ধরার বোট সহ আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার সকালে শাহপুরী দ্বীপ সংলগ্ন সমুদ্র সীমায় এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা SM অনিক চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, কোস্ট গার্ডের মাধ্যমে বিষয়টি জানতে পেরে জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আটক হওয়া জেলেদের খোঁজ এখনও পাওয়া যায়নি। বিআরবি কেবল বিশ্বকাপের খবর। বরগুনার পাথরঘাটায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। নামমাত্র বালু ও আধা পাকা ইট দিয়েই চলছে সড়কের কাজ। স্থানীয়রা বারবার প্রতিবাদ জানালেও বন্ধ করা হচ্ছে না এসব সামগ্রীর ব্যবহার। বরগুনার পাথরঘাটার প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। সামান্য আঘাতেই কয়েক টুকরো হয়ে যাচ্ছে এসব ইট। সড়কের দুই পাশে রাখা হয়নি পর্যাপ্ত মাটি, ব্যবহার করা হয়েছে নামমাত্র বালু। বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের মাদারতলী এলাকায় 500 মিটার HBB রাস্তার জন্য বরাদ্দ হয় 40,22,000 টাকা। কাজ শুরুর পর থেকেই ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স MM-কে নিম্নমানের সামগ্রী ব্যবহার না করার অনুরোধ জানায় স্থানীয়রা। বারবার অনুরোধের পরও এসব সামগ্রী ব্যবহার বন্ধ না করলে নিম্নমানের এসব ইট খালে ফেলে দেয় এলাকাবাসী। ভালো হইতেছে না, ইটের কোয়ালিটি খুবই খারাপ। এটা তো অনেক বছর পর মানে এই প্রথম এই রাস্তাটা হইতেছে, কিন্তু এটাই ইট ভালো দিতেছে না। পাশ দিয়ে মারি কিনে আইনে নিয়ে তারপরে পাশে দেয়, আর কি নিচে বেশি যাইতেছে না, কইছে আর বালি সব জায়গায় দিতেছে না। আর ইডলে মানে স্ট্যান্ড গাড়িতে মানে ইডলে 3 নম্বরের পরে যেটা আছে। তবে মানসম্মত সামগ্রী দিয়েই কাজ করা হচ্ছে দাবি ঠিকাদারের। শুরুতে যখন একটু বলছে অবজেকশন দিচ্ছে, তখন আমরা গাড়ি ফেরতও দিছি। আজকে সকালে আসার আগে একটা গাড়ি পাঠাচ্ছে, এই গাড়িটার মাল আমরা লাগাইতে দেই না। বাকি কাজ যদি হয় 1 নম্বর দিয়ে করবো, না পেলে আমি করবো না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এই প্রকল্প কর্মকর্তা। আমার যেহেতু বলা হয়েছে যে সরজমিনে তদন্ত করে দেখার জন্য, আমি তদন্ত করার জন্য আসছি। এখন পর্যন্ত আমি সন্তুষ্টজনক না। কাজের মান মোটামুটি খুব একটা যে ভালো তাও আমি বলবো না। কাজের মানে ডিজাইন স্ট্রাকচার সব ঠিক আছে, কিন্তু ইটের মানগুলো একটু খারাপ। খারাপ বলতে মোটামুটি বেশ খারাপ।
ওনাকে বলছি পরিবর্তন করার জন্য, উনি যদি পরিবর্তন করে তো ভালো, না হলে কাজ বন্ধ থাকবে। বরাদ্দ অর্থ ও প্রকল্পে বেঁধে দেওয়ার শর্ত পূরণে কর্তৃপক্ষের আরও নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসীর। রাস্তা উঁচুটালে সমান করে কোন রকম মারে দিতেছে। সাকিব আল হাসান, RTV। ময়মনসিংহের ভালুকায় ঐতিহ্যবাহী কাঁঠালের হাটগুলোতে দেখা দিয়েছে তীব্র ক্রেতা ও পাইকার সংকট। অতিরিক্ত গরম আর পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা না আসায় হতাশ স্থানীয় চাষিরা। অন্যদিকে পাবনার ঈশ্বরদীতে পাইকারি বাজারে সবজির দামে ধস নামায় আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কৃষকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। ময়মনসিংহের ভালুকায় সিলেট, নোয়াখালী, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার পাইকারদের হাকডাক আর কোটি কোটি টাকার কাঁঠাল কেনা বেচায় যেখানে মুখর থাকার কথা ছিল, সেখানে এখন বিরাজ করছে শুনশান নীরবতা। স্থানীয় ব্যবসায়ী ও চাষিরা বলছেন, অতিরিক্ত গরমের কারণে বাজার একেবারে মন্দা। তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহনে খরচ বেশি থাকায় দূর দূরান্তের পাইকার আসছেন না। আর পাইকাররা বলছেন, বর্তমানে শুধু ভালুকায় না, সব জায়গায় কাঁঠালের বাজার মন্দা যাচ্ছে। গরমের কারণে পাবলিক কাঁঠাল খায় না, এরপরে তেলের দাম বৃদ্ধিতে গাড়ি ভাড়া অনেক বেশি। পাইকার আসতেছে না, পাইকারের কাছে কাঁঠাল বিক্রি করতে পারি না, জায়গা নাই, গাছের কাঁঠাল গাছই ফসতেছে। এদিকে পাবনার ঈশ্বরদীর পাইকারি বাজারে প্রতি কেজি 20 টাকার মধ্যে বিক্রি করতে হচ্ছে বেশিরভাগ সবজি, কোনোটি নেমেছে 10 টাকারও নিচে। কৃষকরা বলছেন, উৎপাদন খরচ অনেক বেশি, তাই এমন দাম চলতে থাকলে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবেন তারা। ঝিঙা বেচেছি ভাই 22 টাকা, চিচিঙ্গি বেচেছি ভাই 12 টাকা, মূলা বেচেছি 8 টাকা, মানে অনেক টাকা ক্ষতি হচ্ছে ভাই, টাকা উঠাতে পারতেছি না। 60,000 টাকা খরচ পড়ে গেলে পারে আপনার এই 10 টাকা 20 টাকার জিনিস বেশি আমাদের পোষাচ্ছে না। কৃষক মরি শেষ, 3 কেজি ঝিঙে বেচে 1 কেজি পতেঙ্গা সারের দাম হয়, আমাদের কিছুই থাকে না ভাই। সার বিষের যে পরিমাণ দাম, এই দাম বেশি লাভ হচ্ছে না। প্রতিদিন এই হাটে অন্তত 30 লাখ টাকা সবজি বেচা কেনা হয়। এখানকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কৃষকরা নিজেরাই হয়তো মালগুলো উঠালে আসি, ব্যাপারীদেরকে বিক্রি করে টাটকা ভাবে। সকাল থেকে আসে 11টার মধ্যে বিক্রি শেষ। বাংলাদেশের সব জায়গায় আনাচে কোনাচে কাঁচা বাজার যায়, প্রতিদিন দেখা যাচ্ছে 1-20টা গাড়ি লোড হয়। আবরার মাহি, RTV। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবছর মরিচের বাম্পার ফলন হয়েছে রংপুরের পীরগঞ্জে। তবে উৎপাদন খরচ বেশি ও বাজার দর কম থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুটা দাম বাড়ার কথা বলছে কৃষি বিভাগ। রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। সোনাফলা ক্ষেত দেখে কৃষকের চোখ জোড়ালেও মন জোড়ায় না লাভ ক্ষতির হিসেব কষে। প্রায় 3 মাসের হাড় ভাঙা শ্রম, কীটনাশক, সার ও সবশেষ মরিচ ঘরে তুলতে যে খরচ, বাজারে সে দাম পাচ্ছেন না রংপুরের পীরগঞ্জ উপজেলার মরিচ চাষিরা। ক্ষেত থেকে প্রতি কেজি মরিচ তুলতেই শ্রমিকদের দিতে হচ্ছে 5 থেকে 8 টাকা, আর প্রতি কেজি মরিচের বাজার দর পাওয়া যাচ্ছে 18 থেকে 20 টাকা। অন্যান্য খরচ হিসেব করলে ব্যয় সমান টাকা না পাওয়ার শঙ্কায় উপজেলার মরিচ চাষিরা। মজুরি, ঔষধ, সার এগুলা তো অতিরিক্ত দাম, সে তুলনায় মরিচের বাজার হওয়া লাগে আপনার 2000-এর উপরে, সেটা আমরা মরিচের বাজার পাচ্ছি মাত্র 600 থেকে 700 টাকা, সে তুলনায় আমাদের অনেক লস। আগে 1800-1700 বিক্রি করলাম, এখন বর্তমানে 1000, 800, 600, 500, কোনো বাজার নাই। এবার যখন মনে করেন হলো দাম বেশি হয় তখন 10 টাকা, আর হলো এখন 5 টাকা, এখন দাম নাই। বাজারে মরিচের সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কমেছে বলছে কৃষি বিভাগ। বিভিন্ন জাতের হাইব্রিড যে মরিচ চাষ হচ্ছে তার মধ্যে অস্থির 1, বিজলি প্লাস এই জাতগুলোর ভালো ফলন হচ্ছে। তুলনামূলক বাজারে মরিচের দাম কিছুটা কম, আশা করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে দাম বৃদ্ধি হবে। চলতি মৌসুমে পীরগঞ্জে প্রায় 755 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে মরিচের দাম নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন কৃষকরা। সাকিব আল হাসান, RTV। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।